এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ, বোঝানোর চেষ্টা করতেছে। আরে ভাই, এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক, এটাকে মানতে হবে। আপনি ওইটাও বাতিল করে দিতে চান, শেখ মুজিবের নাম যত জায়গায় আছে সব ফেলাই দাও, যদি তারা বলার চেষ্টা করে এটা হলো আরেকটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি হবে। এভাবে হবে না, আপনি ভাগ করেন না। আমরা সবসময় বলি যে ভাগ করেন না ভাই, একত্রিত হন। অ্যাকোমোডেট করার যে রাজনীতিটা, এটা তারা করে নাই। ওই রাজনীতি এটা না করার কারণে আমরা দুঃখিত হয়েছি আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা আশা করেছি এরা বুঝি সবাইকে অ্যাকোমোডেট করবে, কিন্তু এরা যে করবে না এটা তো আমরা বুঝে গেলাম যেদিন নাকি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরাই দিল। ব্রিগেডিয়ার সাখাওয়াতের অপরাধটাকে সে কি বলছিল? সে বলছিল আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ভালো হইয়া রাজনীতি করতে হবে। অন্যায়টা কোথায়? এদের কথা রাজনীতি করতে দেবো না, আওয়ামী লীগই থাকবে না। তাহলে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ভোট দেয় নৌকা মার্কা, তাদের জন্য আপনি কি মার্কা দিবেন? জাহাজ মার্কা দিবেন? কি আপনাদের তার জন্য কি মার্কা? তাদেরকে আপনার এখানে ভোট দিতে হবে? তাদের সারা জীবন নৌকা মার্কা ভোট দিয়ে আসছে, ওগুলো আপনি কি করবেন রে ভাই? এত সহজ হয়ে গেল দুনিয়াটা। আপনি বলবেন, আপনি বলেন হওয়ার অন্য হয়ে গেল। ওটা তো আল্লাহ আল্লাহ দ্বারা সম্ভব, আর কাউ দ্বারা সম্ভব না। নিজেদেরকে ওই পর্যায়ে মনে করেন আপনারা? এইভাবে তো হয় না রে ভাই। তো এখনো কিন্তু আমরা দেখছি সে বিভক্তি রাজনীতি চলছে। আমরা বারবার বলি মানুষকে, ভাই এটা হয়েন না। দেশকে বিভক্ত জাতি পৃথিবীতে কখনোই অগ্রসর হইতে পারে না, কখনোই পারে না। এরা বিভক্তিটাকে আরো তীব্র করার চেষ্টা করতেছে, আরো শার্প করার চেষ্টা করতেছে, না এরা বাদ, এদের বাদ দিয়ে আমরা কাজ করবো। এই যে কথাটা আলোচনা হলো, আনিস সাল্লাম কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন, আমি ওনাকে সমর্থন করি। ভাই, গণজাগরণ যেটা হয়েছিল আপনার শাহবাগের, সেখানে কে যায় নাই বলেন আপনি? কে যায় নাই? এত লোক কখনো দেখেছেন যে রাতে পর্যন্ত ওখানে বসেছিল? কখনো দেখেছেন? এটা কি ৩-৪ জন লোকের পক্ষে সম্ভব করা? এটা ৩-৪ জন? হ্যাঁ, আমরা এটা বলি যে এরকম একটা সর্বব্যাপী আন্দোলনকে তৎকালীন সরকারি দল ওটাকে নষ্ট করে দিছে। ওদের যে আবেগটা, ওদের যে অনুভূতিটা, সেটাকে তারা ধ্বংস করে দিছে। এই জন্য যদি দায়ী হয় শেখ হাসিনা দায়ী হবে, শেখ হাসিনার ওই লোকগুলি দায়ী হবে। কিন্তু ওইখানে যে হাজার হাজার নারী পুরুষ শিশু গেছে, এখন ওই শিশুটাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিবেন? এখন গণজাগরণ মঞ্চের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে বলেন তো? এই এখনকার যে আপনার প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি তো এই সমস্ত ওই সময় যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের উকিল ছিলেন, উনি তো তাদের পক্ষের উকিল ছিলেন। সেই পক্ষের উকিল ওনার প্রত্যেকটা মামলা উনি হারছেন, যে কোনো কারণে হোক। হয়তো ওগুলোকে অনিয়ম করে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, আমি সব কিছু মানতে রাজি আছি। কিন্তু ওনার কিন্তু ব্যক্তিগত একটা ক্ষোভ রয়ে গেছে এই গণজাগরণের বিরুদ্ধে, এই শাহবাগীদের বিরুদ্ধে। যে কারণে আজকে শুনলাম উনি বলতেছেন যে গণজাগরণে এখানে যারা ছিল তাদের কয়েকজন নাকি সুনির্দিষ্টভাবে তার কাছে নাকি প্রমাণ আছে যা নাকি ওই শাপলা চত্বরের হত্যার সঙ্গে দায়ী বলে দিলেন। এখন উনি অথরিটি, উনি তো এখানে একটা চিফ প্রসিকিউটর, উনি বলে দিলেন হয়তো তাদের বিরুদ্ধে ফাঁসি দিবে, যে তোমরা যে ফাঁসিতে ঝুলাইছো আমরা ওইভাবে ঝোলাবো। লাভটা কি হলো? আমি বলি যে আগের ঘটনা যেগুলো ছিল, যেরকম ভাবে মানে ওখানে গেলে পরে মৃত্যুদণ্ড যেগুলো হয়েছে, সেগুলো আন্তর্জাতিক মানে হয়েছে কিনা আমি জানি না, আমার মনে সন্দেহ আছে। কিন্তু এখন ওইটা হয়েছে বলে এখন তুমিও কি তাই করবা? এখন তাই করার একটা প্রবণতা হয়েছে। আমি তো মনে করি তাজুল ইসলাম সাহেবকে এখানে চিফ প্রসিকিউটর বানানোই ঠিক হয় নাই, কারণ উনি তো রোবট না, উনি তো মানুষ। মানুষ হিসেবে তো ওনার তো একটা ব্যক্তিগত ভাবে কিন্তু এক জায়গায় একটা ক্ষোভ আছে, সেই জায়গায় উনি কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন না। তো এটা তো ঠিক হয় নাই। তো করছে আমাদের এরা, কেন করছে আমি জানি না, এরা করে, এই সরকার এগুলি করে, এগুলি বলা যাবে না। আবার বললে কিন্তু ভয়ঙ্কর বিপদ। আমি যে বললে কিন্তু মোটামুটি বিপদ দায়ী কানতেছি, যে কোনো সমস্যা নাই, কি করবো বলেন? বলতে তো হবে, এটা সত্য। ওনাকে চিফ প্রসিকিউটর বানানো ঠিক হয় নাই। ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ঠিক হয় নাই। কারণ উনি মানুষ, ওনার মধ্যে মানবিক সীমাবদ্ধতা থাকতে বাধ্য, এবং সেই বাধ্যতার আমি কিছু কিছু নমুনা কিন্তু এখন দেখতে পাচ্ছি। জি, আপনি গণজাগরণ মঞ্চ তো একটা বিশাল জিনিস, যে কথাটা আমি আরো ওই উদাহরণ আমি গেলাম না। আনিস খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন যে 24-এর আন্দোলন, এই আন্দোলনে একই রকম এগুলো হাজার হাজার দেশের সমস্ত দেশে কে তখন এর বিরোধিতা করছে, এবং তখন যারা এটাকে বলছে, যে সমস্ত পত্রিকা বলেছে যে এটা নাকি ফ্যাসিবাদের পদধ্বনি তারা শুনতে পাচ্ছে, তারা ছিল মোটিভেটেড, তাদের মতলব ছিল আমি মনে করি। কিন্তু ওই আন্দোলনের কোনো মতলব ছিল না। হ্যাঁ, ওই আন্দোলনকে যারা নাকি ডিরেল করেছে তাদের মতো মতলব থাকতে পারে, কিন্তু ওই আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা, সেটাকে যারা সন্দেহ করে
তারা হলেও সে মতলব বাঁধলো। এটা এইভাবে হয় না রে ভাই। তো এখন এগুলি হচ্ছে, এখন আবার উল্টা হচ্ছে, মাঝখান থেকে ফলটা কি হচ্ছে, নেট রেজাল্টটা হচ্ছে জাতিটাকে আপনি দ্বিধা বিভক্ত করতেছেন, জাতিটাকে ভাগ করেন না, দেশটাকে ভাগ করেন না। আবারও সবাইকে আমি অনুরোধ করি, বিভক্ত জাতি অগ্রসর হতে পারবে না, আপনার প্রতিহিংসা চরিতার্থ হবে, কিন্তু জাতি অগ্রসর হবে না। জি, আমি একটু অনেক ধরনের কি পাচ্ছেন, আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনিও কি কোনো হুমকি থামকি পাচ্ছেন? সাথে সাথে এটাও, সরকার কি মৌলবাদীদেরকে কোনো ছাড় দিচ্ছে? আমি আমার ব্যক্তিগত প্রসঙ্গ আসলে কবি বলতে চাই, তবুও মানে যেহেতু আপনি সরাসরি প্রশ্নটা করেছেন, আমি বলি হ্যাঁ আমি পাচ্ছি। নানাভাবে বলছে আমাকে দেখা হবে, বিচার করে নেওয়া হবে, বিচার করা হবে, কি কি বলে, ডিম থেরাপি দিবে না কি কি বলবে, অনেক কিছু বলে আর কি। তো এগুলোকে আসলে আমি অতটা মানে পাত্তা দিই না, কারণ পাত্তা দিলে তো আমি চলতে পারবো না। এবং যারা বলার মাসুদ ভাই, আমি আপনাকে জাস্ট ইন্টারাপ্ট করছি। আপনারা হয়তো দুইজনে মনে করতে পারেন যে আমি এগুলোকে সিরিয়াসলি নিয়েছি, না আমি এগুলোকে নিয়ে না, এগুলা শেখ হাসিনার আমলও পেয়েছি, এগুলাকে গায়ে মাথার কিছু নাই, জাস্ট পরিস্থিতি বুঝাচ্ছি যে এই সরকারের আমলে মৌলবাদীরা কতটুকু আস্ফালন পাচ্ছে। জি রাইট, ইউ রাইট। আমি সম্পূর্ণ একমত যে এটা হচ্ছে কি জানেন, ইদানিং তারা বলছে, অনেকে অনেক কিছু বলছে, আর দোষর ট্যাগ তো লাগানোই হচ্ছে, একবার এক একজনের দোষর হয়ে যাচ্ছি। আমার ওয়াইফও মাঝে মাঝে বলে আমি একজন চরিত্রহীন ব্যক্তি, সে বুঝতে পারছে না যে আমি কোন চরিত্রের কার দিকে আছি, সে নাকি বুঝতে পারে না। তো যাই হোক, এই সমস্ত হবে। যখন আওয়ামী লীগের পক্ষে আমার কোনো কথা যায় তখন বলে আওয়ামী লীগের দোষর, যখন বিএনপির পক্ষে যায় তখন বলে বিএনপির পাঁচাটা কোথায়, এগুলি বলে টলে, যাক এগুলি বাদ দেন। তবে মূল যে কথাটা যে বলেন আপনি, যে এই সরকারের কাছে ওই লোকগুলো, তাদেরকে আপনি কি নামে অভিহিত করবেন আমি জানি না, ওই লোকগুলো আসলে আশকারা পাচ্ছে কিনা, এই প্রশ্নের জবাব আমি স্পষ্টভাবে বলতে চাই যে হ্যাঁ পাচ্ছে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। শাহবাগে যে ঘটনাটা ঘটলো, ওই ঢাকা ইউনিভার্সিটির মেয়েটার, তাকে যে এক ধরনের হেনস্থা করা হলো, এক ভদ্রলোক করলেন, যে ওই ওড়না বিষয়ক যে বিষয়টা, তো সেটা নিয়ে তাকে অ্যারেস্ট করা হলো। এবং তারপর সারা রাত তার ওইখানে একজন লোক তৌহিদি জনতা এসে অবস্থান নিল, থানার ভেতরে ঢুকলো, থানার বাইরে থাকলো, এবং থানার ভেতরে যে ওই ভদ্রলোকের ছবি, তার বক্তব্য রেকর্ড করলো, সেটা আবার লাইভ করলো, এবং সেই বক্তব্য সে যতটুকু বলেছে ওইখানেই তো বোঝা যাচ্ছে সে আসলে কোন চরিত্রের লোক, সেটা আমরা দেখলাম। ওই ভদ্রলোকের জামিন হলো, এবং তারপর যে মেয়েটা ই করেছিল, অভিযোগ উড্র করতে বলা হলো, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু হলো। এই ঘটনার মধ্যে আপনি বলেন তো কোন জায়গাটা আইন বহির্ভূত নয়? থানার মধ্যে যে আপনি আসামিকে এভাবে রেকর্ডিং করতে পারেন, থানার ভেতরে যে আপনি ওদের কাছ থেকে বাদীর ঠিকানা সংগ্রহ করতে পারেন, থানার সামনে অবস্থান ধর্মঘট করতে পারেন না। কে করলো সেই লোকগুলিকে আবার চিহ্নিত করা হলো, সেই লোকগুলোর ভিডিও আমরা দেখতে পেলাম। এই লোকগুলোর, হ্যাঁ এগুলো হলো। এখন এই যে লোকগুলো, এই লোকগুলো তারা কি, তারা বলছে আমরা তৌহিদি জনতা। তাহলে এই তৌহিদি জনতা যে কাজগুলি করলো, এই কাজগুলি কোন কাজটা আইনসম্মত বলেন আপনি? একটা কাজ আইনসম্মত না, তারা তো এই কাজগুলি করলো। তাদের কাউকে কি আইনের আওতায় আনা হয়েছে? হয়নি। কেন হয়নি? এই কারণে যে তাদের প্রতি আমার ধারণা এই সরকারের এক ধরনের প্রশ্রয় আছে। অথচ দেখেন এই ঘটনার ধারাবাহিকতা, গতকালকে যেটা ঘটলো, ওই যে আপনার মানে নারী নির্যাতনের প্রতিবাদে যে মিছিলটা ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের, এখান থেকে কিন্তু প্রায় 80 জনের নামে আজকে মামলা হয়েছে। বলছে তারা নাকি পুলিশের উপর হাত তুলেছে, পুলিশের গায়ে হাত তুলেছে, এই জন্য 80 জনের নামে মামলা হয়েছে কিন্তু আজকে। এখন এরা কারা? যাদের নামে মামলা হয়েছে এখানে কিন্তু একজনও তৌহিদি জনতা নাই। এরা সবাই আমি দেখতেছি খুব ছোটখাটো পার্টির লোক, এরা বামপন্থী বিভিন্ন সংগঠনের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী, অথবা ছাত্র ইউনিয়ন, যে পার্টিগুলোকে আমরা জানি যে সবসময় প্রতিবাদী কিন্তু জঙ্গি না, অথবা অ্যাটাকিং না, অ্যাগ্রেসিভ না, তাদের বিরুদ্ধে আপনার 80 জনের বিরুদ্ধে মামলা করতে হলো। এই 80 জন মিলে তাদের নাকি 3 জনকে মারছে, 3 জন পুলিশের নাকি মারছে, তারা বলতেছে পুলিশের পক্ষ থেকে। তো ঠিক আছে, যদি মেরে থাকে মামলা তো অবশ্যই হবে, কিন্তু আপনাদের থানার মধ্যে ঢুকে যে সমস্ত আকাম কুকাম করলো, তাদের একজনের বিরুদ্ধে তো আপনারা মামলা করলেন না ভাই।
কেন করলেন না? মানে করতে চান না বলে করলেন না। এই দুইটা ঘটনা একই ঘটনার প্রেক্ষিতে দুইটা প্রতিক্রিয়ার কথা আমি বললাম আপনাকে। এখন আপনি বলেন, এতে কি মনে হচ্ছে না যে যৌক্তিকভাবে যারা অগ্রসর হচ্ছে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে তোমরা এগুলো করো না, যৌক্তিকভাবে অগ্রসর হলে প্রতিবাদ করলে তোমাদের বিরুদ্ধে মামলা করা হবে। আর যারা অযৌক্তিকভাবে অগ্রসর হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এগুলো করো, কোনো সমস্যা নাই, আমরা তোমাদের কিছু বলবো না। তো এটা কে বলতেছে, কে বলে দিচ্ছে? বলে উপরে থেকে নিশ্চয় আদেশ আসছে। এখন এই দুটা ঘটনা দেখে একটা মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে? স্বাভাবিক, প্রথম আলোর সামনে জিয়াফত খেলেন আপনি, হইলো তো, মামলা হয়েছে, হয়নি, আচ্ছা ওটা বাদ দেন। আপনি 32 নম্বরটা ভাঙলেন, এই ভাঙা নিয়ে কিন্তু আমি অন্য কিছু বলতে চাই, ভাঙলেন তো আপনি, ঘোষণা দিয়ে ভাঙলেন যে আজকে বিকালে ভাঙা হবে। ফ্রান্স থেকে একজন বললো যে না, আজকে তোমরা হাতুড়ি বাটার যার যা আছে নিয়ে যাও, সবাই নিয়ে যায়, বিল্ডিংটা ভাঙলেন। এই ঘটনাটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে, সরকার এটাকে কিভাবে নিচ্ছে আমরা জানতে পারলাম কখন? পরের দিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা জানিয়ে দুপুরবেলায় একটা বিবৃতি দেওয়া হলো। সেই বিবৃতির পর রাত্র 1টার সময় আরেকটা বিবৃতি দেওয়া হলো। মানে একই ঘটনার প্রেক্ষিতে কোন সরকার প্রধান যে একই দিনে 24 ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার বিবৃতি দিতে পারে, আমি এটা জীবনে প্রথম দেখলাম। কেন দিলেন উনি? উনি হয়তো ভেবেছেন যে ওনার পশ্চিমা বন্ধুরা প্রথম বিবৃতিতে অতটা হয়তো সন্তুষ্ট নাও হতে পারে, অতএব উনি আবার বিবৃতি দিলেন। এবং এই দুইটা বিবৃতির ভাষাটা কি? এই ঘটনা যারা ঘটিয়েছে উনি এই ঘটনাকে সমর্থন করলেন না, তো যে ঘটনাকে উনি অসমর্থন করলেন সেই ঘটনা যারা ঘটালো তাদের কারো বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? প্রধান উপদেষ্টা যে ঘটনাকে সমর্থন করলেন না, অসমর্থন করলেন, নিন্দা করলেন, সেই ঘটনা যারা ঘটালো তাদের কারো বিরুদ্ধে কি এই সরকার মামলা করেছে? তাদের সবার ছবি ভিডিওতে আছে, কাউকে ধরা হয়েছে? হয়নি তো ভাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে এই ঘটনার কথার ব্যাপারটা হলো ওনার একটা বক্তব্য যে আমার মতো আমি বলে যাব, তোমাদের মতো তোমরা করে যাবে, তোমাদের কেউ কিছু বলবে না। তাই কি হলো না? তাই তো হলো। এখন এইখানে এর প্রেক্ষিতে আপনি ভেবে নিন, ওনারা যা বলেন তা আসলে মিন করেন না, যা মিন করেন সেটা জনগণ বুঝতে পারে না, ওনারা আর ওনাদের লোকেরা বুঝেন। এভাবে চলছে দেশ। কাজে এটা নিয়ে নতুন করে বোঝার কিছু নাই। যে ওনারা এই যে আনিস আলমকে যে কথাটা বললেন যে নতুন যে ছাত্র যে পলিটিক্যাল পার্টিরা হয়েছে, এই পলিটিক্যাল পার্টির আচার আচরণ দেখে, কথাবার্তা দেখে মাঝে মাঝে কি মানুষের মনে হবে না তারা সরকার সমর্থিত একটা সংগঠন? মনে কি হচ্ছে না? হচ্ছে তো। এখন এটা কি আমাদের কানে কানে এসে কেউ বলে গেছে যে আসলে কিন্তু আমরা সরকারের লোক? কেউ বলে গেছে? এগুলো বলতে হয় না, মানুষ বুঝে যায়, মানুষ দেখে বুঝে, শুনে বুঝে, আচরণগত এগুলো দেখে চিন্তা করে বুঝে। মানুষের এত লোকের বুঝতে সমস্যা হয় না, মানুষ বুঝে যায়। তো সেটাই তো হচ্ছে। আর ওনারা যা করছেন, ওনাদের কারা কাছের লোক, কারা পেয়ারের লোক, এটাও আমরা বুঝে যাই। এটাই আর কি। জি, সরকার সমর্থিত দল বলছেন অনেকে কিংস পার্টি, সেই মানে সেই দলের কর্মকাণ্ড তাদের সেগুলো নিয়ে